যে বিষয়ে আপনার কাছে প্রশ্ন রেখে গিয়েছিলাম, আপনি বলেছিলেন ই টিকেটিং সরকারি এবং বেসরকারিভাবে সিনেমা হলে মেশিন বসানোর কথা। এই কাজটা শুরু করেছেন বা? না, এটি আমরা গত 1 বছর ধরে আমরা এইটার উপরে সবচেয়ে বেশি জোর দিয়েছি। কারণ কি, প্রযোজক যদি তার টাকা ফেরত না পায় তাহলে তো সে আর চলচ্চিত্র বানাবে না। যে কারণে চলচ্চিত্র থেকে আমাদের বলা যায় যে প্রফেশনাল যারা প্রডিউসার ছিলেন তারা কিন্তু নাই কেউ। এখন যারা আসে অন টাইম, একটা ছবি বানালেও কারো হয়তো দীর্ঘদিনের শখ, কেউ হয়তো নিজেই নাও খেয়েও যায়, কেউ হয়তো একটা নায়িকাকে নিয়ে আসে, তার ভালোবাসার কাউকে, সে ছবি বানালো। অথবা আমরা এই ফরমাইশি নায়ক নায়িকা নেয়া, এইটা কিভাবে দেখেন আপনারা? আমরা দেখি এটা কোনোভাবেই এটা পরে আসবো, এটা আগে হচ্ছে এটা অন শুনে টাইম, আসি। এটা তো বললামই। এবং আমাদের কিছু পরিচালকরা আছে, হয়তো তাদের বন্ধু বান্ধবের পরিচয় সূত্রে কারো কিছু পয়সা আছে, তাদেরকে এক ধরনের কনভিন্স পটাইয়ে নিয়ে আসে, আমি যেটা যদি খারাপ ব্যবহার না নেওয়া হয় সেটা নিয়ে আসে। এখন কথা হচ্ছে প্রযোজকরা টাকা ফেরত পাচ্ছে না। কেন পাচ্ছে না? প্রথমত যে সিনেমা হলগুলোতে যে কি পরিমাণ টিকিট বিক্রি হচ্ছে, কতটা শেয়ার মানি সে পাচ্ছে, এটা সে জানতে পারে না। কারণ হচ্ছে আমাদের নিয়ম হচ্ছে যে আমরা প্রযোজকরা একজন রিপ্রেজেন্টেটিভ পাঠাই, সে সেলটা দেখবে। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় সেই বিক্রি হয়ে যায় মালিকের কাছে বা ভাড়াটের কাছে। অধিকাংশ ক্ষেত্রে, আমি সবাই 100% বলছি না, অধিকাংশ ক্ষেত্রে। এবং সেক্ষেত্রে দেখা যায় যে আমার যদি ওই দিন সেল হয় 50,000 টাকা, হয়তো সে বলে দিল 25,000 টাকা হয়েছে, প্রথম 25,000 টাকা সরাই ফেললো। তো এইভাবে হয়। এবং আরও একটা মজার ব্যাপার হলো, একটু বুকিং এজেন্ট আছে, তারা ইদানিং তো বলাই শুরু করছে যে তার পছন্দ মতো রিপ্রেজেন্টেটিভ দিতে হবে তার হলে, আমরা দিলে হবে না। তার মানে কতটা স্ট্রংলি তারা এটা নিজেদের করে নেবে। তো এই কারণে আমরা বলছি যে ই টিকিটিংটা যদি হয়, আমি সেটা যদি এবং আমার মোবাইলে শো করে, আমি যদি অনলাইনের মাধ্যমে বা আমার অ্যাপ করে যদি আমি এটা করতে পারি যে কত টাকার টিকিট বিক্রি হইলো, আমি আজকে কত টাকা শেয়ার মানি পাইলাম, এবং সেটা যদি স্বচ্ছ হয়, একজন প্রযোজক 10 টাকা পায় তাহলে তার সান্ত্বনা থাকবে যে আমি 10 টাকাই পাইছি। কিন্তু একজন প্রযোজক যদি দেখে যে তার শো হাউসফুল যাচ্ছে, কিন্তু দিন শেষে সে পাচ্ছে অর্ধেক টাকা, সে পাচ্ছে না যার শেয়ার মানি আসছে, তখনই তো সে হতাশ হয়ে যায়। এবং আজকে যদি আমি উদাহরণ দেই, যখন দেখা যায় যে গত 5 বছরের মধ্যে 3টি ছবি খুবই আলোচিত ছবি হয়েছিল, একটা হচ্ছে আয়নাবাজি, একটা হচ্ছে ঢাকা অ্যাট্রাক্ট, আর সম্প্রতি দেবী। এখন ঢাকা অ্যাট্রাক্টটা আয়নাবাজি প্রডিউসার যদি সাক্ষাৎকার দিয়ে বা বিবৃতি দিয়ে বলেন যে আমার ছবি থেকে আমি 60 লাখ টাকা এখনো পাই না, বাকি আছে, আমার লস আছে, তাহলে মানুষ আর কোনো প্রডিউসার আসবে? যেখানে লাইন দিয়ে ছেলে মেয়েরা দীর্ঘদিন পর টিকিট কালোবাজারি হতে দেখেছি আমরা। এবং এই ছবি যদি কেউ না দেখে, আমি নিজে শুনেছি, আমি যমুনার ছবি দেখতে গেছি বিশেপ, দেখছি যে লিফট দিয়ে উঠছে আর একজন নর্থ সাউথ ইউনিভার্সিটির ছেলেমেয়েরা একজন বলছে দেখেছিস ছবি? বলছে না। কি করছিস তাহলে এতদিন? এই যে মানে দেখে না, এটাই বোধ হয় তার অন্যায় হয়েছে। তো এই কারণে আমরা বলছি, এবং এটি এফডিসির মাধ্যমে আমরা আরও একটা জিনিস দিচ্ছি, সেন্ট্রাল সার্ভার, যেটা কথা হচ্ছিল এফডিসিকে ডেভেলপ করার, যে এফডিসির সরাসরি সরকার, আমরা এটির অনেক আলোচনা করছি, সরকার এবং সরাসরি বলেছে যে আমরা সিনেমা হল তো প্রাইভেট সিনেমা হল, তাকে তো আমরা সরাসরি টাকা ইনভেস্ট করতে পারি না সেখানে, তো কী করা যেতে পারে? এটা একটা পথ আমরা বাইর করলাম, সেটি হলো যে এফডিসি করবে। এই এফডিসি তার অস্তিত্ব টিকায় রাখার জন্য, তার প্রোডাকশন টিকায় রাখার জন্য সে কি করবে? সে নিজের হিসেব এই মেশিন বসাবে এফডিসির মাধ্যমে, এবং সেক্ষেত্রে এফডিসিটা মেইনটেনেন্স বাবদ চলচ্চিত্রকে সাবসিডি দেওয়ার জন্য একটা সামান্য চার্জ নিবে, যাতে মনে হয় যে এটা ভাড়াই নিচ্ছে সে। এবং সে করে, এবং সেন্ট্রাল সার্ভার সাথে ই টিকিটিং করবে, যাতে আমাদের প্রডিউসাররা সাশ্রয়ভাবে চলচ্চিত্র নির্মাণ করবে, তার টাকা ফেরত পাওয়ার একটা নিশ্চয়তা পাবে। তাহলেই কিন্তু এফডিসি এই প্রস্তাবগুলো আপনারা দিয়েছেন, আমাদের বললাম না একটু আগে যে কোনো একটি অদৃশ্য হাতের কারণে এই জিনিসগুলো এসেও থেমে যায়। আমরা যখন সচিব বা জিজ্ঞেস করি তখন ওনারা চুপ হয়ে যান। আমরা আশা করতে পারি যে এই সরকার যেহেতু ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের কথা বলেন, অবশ্যই ই টিকেটিং এর দিকে তারা যাবেন। আমরা আসি বদিউল আলম খোকনের কাছে। আরেকটি সংকটের কথা আমরা প্রায় শুনি চলচ্চিত্র নিয়ে, যখনই কথা হয় যে একের পর এক সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে, আমরা দেখেছি আমাদের চোখের সামনে। কিন্তু তার পাশাপাশি মাল্টিপ্লেক্স হচ্ছে, সেটি একটি আশার কথা। কিন্তু মাল্টিপ্লেক্সে তো সবার যাওয়ার সুযোগ নেই। সব শ্রেণীর দর্শকের জন্য সিনেমা হলগুলো চালু থাকা প্রয়োজন বলে মনে করেন বা চলচ্চিত্র শিল্পের? হ্যাঁ, কারণ সিনেপ্লেক্সগুলিতে টিকিটের হার বেশি থাকে, তাদের মেনটেনেন্স কস্টও বেশি। কিন্তু এখানে একটা জিনিস আমরা বারবারই বলছি, আমরা মন্ত্রণালয়ে অনেক মিটিং করেছি, যেমন একটা সিস্টেমই আছে, যে জায়গায় হল আছে এই স্থাপনা ভেঙে অন্য কিছু করতে পারে। এখন যেহেতু ডিজিটাল, এখন একটা ছোট্ট জায়গার মধ্যে অনেক কিছু করা যায়। কিন্তু আমরা মন্ত্রণালয়কে বারবারই বলছিলাম যে এই স্থাপনা ভেঙে মার্কেট করুক বা হাউজিং প্রজেক্ট করুক, যেটাই করুক,
মানে মাস্ট বি সিনেপ্লেক্স, একটা সিনেপ্লেক্স হলেও এখানে রাখতে হবে বিনোদনের জন্য। যা হোক, এখানে আমাদের এখন বর্তমানে যে সমস্যা আছে সবগুলি সমস্যার সাথেই সরকার ইনভলভমেন্ট, এটা আমরা কিন্তু সরাসরি পারবো না। আমরা শুধু সিনেমা বানাতে পারি, সিনেমার মার্কেটিং করতে গেলেও কিন্তু সরকারের সহযোগিতা লাগবে। যে বাই ই টিকেটিং বললো, কোনো সিনেমা হলের মালিক ই টিকেটিং বসাবে না, কারণ তারা আমার জানা মতে একটা ছবি, এটা আমার নিজেরই ছবি, আমার একটা ছবি প্রথম দিনই সেল হয়েছিল 2,80,000 টাকা, সেটা বর্ষা সিনেমা হলে। কিন্তু সবটা শেষে যখন আমি হিসাব পাইলাম তখন আমি জানতে পারলাম যে এই হলে আমার সেল হয়েছিল প্রায় 3.5 লক্ষ টাকা। এখানে দেখেন 70,000 টাকার প্রথম দিনই এটা কিন্তু সরিয়ে ফেলা হয়েছে। এই যে সরিয়ে ফেলা, এটা যদি ই টিকেটিং এখন সিস্টেমে তখন ছিল না। আমি কিন্তু জেনে নেব যে কোনোভাবে হোক যে এই শোতে কতজন দর্শক আছে, যে এটা আমার কাজ। এখন এটা কিন্তু কোন আমাদের আরেকটা দুর্ভাগ্য আছে, প্রযোজক সমিতিতে যেসব নেতৃবৃন্দ নির্বাচিত হয় বা নেতৃত্ব দেয় তারা সবাই হলের মালিক। তারা প্রথমেই দেখে তাদের হলের স্বার্থ, পরবর্তীতে প্রযোজকের ব্যাপারটা। এই জন্য সরকারকে আমরা কিছু প্রপোজাল দিয়েছি, যেটা আমার সভাপতি বলতে পারছেন না, এটা আমাদের সরাসরি আমাদের মন্ত্রী মহোদয়ের জন্য সামনের দিকে আগায় নেই। অবশ্যই উনি একটা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া, ওই জাজ মাল্টিমিডিয়াকে সুবিধা দেওয়ার জন্য টোটাল ইন্ডাস্ট্রিকে উনি একেবারে ড্যামেজ করে দিয়ে গেছেন। এইটা থেকে উত্তরণের জন্য আমাদের আদার্স কোনো পথ নাই, সরাসরি মন্ত্রী মহোদয় এবং আমাদের প্রাইম মিনিস্টার অর্থাৎ প্রধানমন্ত্রী যদি করে, তাহলে আমরা একটা জিনিস বলছি, যেই দেশের বাজেট হয় 72 লক্ষ কোটি টাকা, সেইখানে 500 কোটি টাকা কোনো একটা ব্যাপারই না একটা সরকারের জন্য। আচ্ছা, আমি একটু শফিউল আলম ভূঁইয়ার কাছে আছি। একটা গুলজার ভাই একটা কথা বলছিলেন, 3টি চলচ্চিত্রের কথা বলেছেন, দেবী, আয়নাবাজি এবং ঢাকা অ্যাটাক। আমরা দেখেছি 3টিই কিন্তু নির্মিত হয়েছে নতুন নির্মাতা, চলচ্চিত্রের ক্ষেত্রে নতুন বলবো আমরা। ধরেন এই যে এই 3টি চলচ্চিত্র আলোচিত হয়েছে, এর পিছনে কি কারণ আপনি বলতে পারেন? মানে কি আপনার কাছে জানতে চাই, গল্পের ভিন্নতা, উপস্থাপন, নায়ক নায়িকা? ধরেন আমার কাছে যেটা মনে হয়েছে, আয়নাবাজির কথা যদি বলেন, মেকিং এর দিক থেকে আয়নাবাজি আমাদের দেশে যে কমার্শিয়াল যে সাধারণ যে চলচ্চিত্র নির্মিত হয় তার চাইতে এটার মেকিংটা একটু আলাদা ছিল। যে এবং আপনার এই যে স্টোরিটাও আলাদা, স্টোরি টেলিংটা আলাদা, মেকিংটা আলাদা। আপনার যে বিশেষ করে ধরেন আমাদের দেশের চলচ্চিত্রের যে দর্শককে বোঝা, যে এই সময়কার দর্শক, যেমন আয়নাবাজি হয়তো সবাই দেখবে না, কিন্তু একটা ক্রেজ সৃষ্টি হওয়ার ফলে অনেক মানুষ আয়নাবাজি দেখতে গেছে। পাবলিসিটিও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পাবলিসিটি, মার্কেটিংটা খুব গুরুত্বপূর্ণ ছিল। যে ধরেন ওই শাওন সাহেবের যে কোম্পানি, তারা খুব ভালোভাবে মার্কেটিংও করতে পেরেছিল। এই যে স্টোরি সিলেকশন, যে আপনার এক ধরনের অডিয়েন্স সার্ভে করা, যে মানুষ কোন ধরনের গল্প দেখতে চায়, কোন ধরনের সিনেমা দেখতে চায়, আমার ধারণা তারা সেটাও স্টাডি করেছিলেন। এবং দেখেন ঢাকা শহরের লোকেশন শুটিংয়ের মধ্য দিয়ে তো এটা করা হয়েছে। তো আমাদের দেশের চলচ্চিত্রে কিন্তু এখনও একটা সময় ছিল যে শুধু গ্রাম, তারপরে মাঝখানে দেখা গেল শহর থেকে গ্রামে যাচ্ছে। এখন ঢাকা শহর মধ্যবিত্ত জীবন কেন্দ্রিক সিনেমা বানানো দরকার, কারণ আপনার দর্শকটাকে চিন্তা করতে হবে মধ্যবিত্ত হিসেবে। আর ধরেন এই যে ঢাকা অ্যাটাকটা অন্য ধরনের, এখানেও মার্কেটিংয়ের একটা ব্যাপার ছিল, নানা রকম মার্কেটিং হয়েছে। দেবীর ক্ষেত্রে যেটা হয়েছে, ধরেন হুমায়ুন আহমেদের গল্পটার মধ্যে এক ধরনের সাসপেন্স আছে, মিশিয়ালি ক্যারেক্টারটা তার বইয়ের কারণে বিশাল পাবলিসিটি হয়েছে। যে আমাদের চলচ্চিত্রের যে নির্মাণের দুর্বলতার পাশাপাশি মার্কেটিংটাও দুর্বল থাকে, যে নানাভাবে মার্কেটিং। এখন বিশেষ করে ধরেন সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা, টেলিভিশন মার্কেটিং, এগুলো অনেক গুরুত্বপূর্ণ হয়েছে। তো এই 3টা চলচ্চিত্রের ক্ষেত্রেই সোশ্যাল মিডিয়া ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে এটার মার্কেটিংয়ের ক্ষেত্রে। এবং আপনি দেখেন যে এটা অ্যাট্রাক্টও করেছে কিন্তু শিক্ষিত মধ্যবিত্ত ইউনিভার্সিটি স্টুডেন্ট বা চাকুরিজীবী এই শ্রেণীটাকে তারা আকৃষ্ট করতে পেরেছে। এবং এটাই কিন্তু চলচ্চিত্রকে যদি আপনার লাভজনক করতে হয়, যে এখানে 2 জন গুণী পরিচালক আছেন, তারাও হয়তো আমার সাথে একমত হবেন, যে যদি সত্যিকার অর্থে চলচ্চিত্রকে আপনার শিল্প হিসেবে বা ব্যবসা হিসেবে লাভজনক করতে হয়, তাহলে এই সেগমেন্টটাকেই ধরতে হবে। আমি ঠিক এই প্রশ্নটাই বদিউল আলম খোকনের কাছে রেখে যেতে চাই।